প্রিয় দর্শক, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সম্পাদকীয়। আমি মোর্শেদুল ইসলাম। আজকের বিষয় বিজয়ের চেতনায় স্বপ্নের বাংলাদেশ। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন বীর মুক্তিযোদ্ধা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদ। রয়েছেন আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং হারুন হাবিব, মহাসচিব, সেক্টর কমান্ডার্স ফোরাম। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব আজকে আমাদের আলোচনায়। আমরা জানি যে আমরা বলছি যে বিজয়ের চেতনায় স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নের বাংলাদেশ বলতে আমরা বুঝি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, রাজাকার মুক্ত বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ যেখানে মানুষে মানুষের কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবতায় সমৃদ্ধ বাংলাদেশ, এগিয়ে যাওয়ার বাংলাদেশ। তো আমি এই বাংলাদেশ, এই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা কতটুকু এগিয়েছি এবং কতটুকু সামনে এগোতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচনও আছে। আমাদের সামনে কিন্তু এই নির্বাচন একটা সুযোগ এনে দিয়েছে আমাদের স্বপ্নের বাংলাদেশ করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যেতে। তো আমি প্রথমেই শুরু করতে চাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর বিক্রম আপনাকে দিয়ে। কিন্তু আমি একটা লোভ সামলাতে পারছি না, আপনারা যেহেতু তিনজনই বীর মুক্তিযোদ্ধা। আমি ছোট্ট করে, আমাদের সময় যে খুব বেশি আছে তা না, ছোট্ট করে আপনাদের ৭১-এর একটা স্মৃতি শুনে তারপরে আজকের আলোচনায় আপনাকে আসতে বলব। ধন্যবাদ আপনাকে। ৭১-এর স্মৃতি আজকে ৪৭ বছর পর ওই প্রতি ডিসেম্বর মাসে ফিরে আসে, এটি স্বাভাবিক। আমি ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা, লেফটেন্যান্ট পদমর্যাদায় ছিলাম। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমি তখন কাজ করতাম। ঢাকার 57 ব্রিগেডের অধীন এই ব্যাটালিয়নটি ছিল, দ্বিতীয় বেঙ্গল বা জুনিয়র টাইগার্স। এটি জয়দেবপুরে ছিল, আর দুটি ৩২ পাঞ্জাব ১৮ পাঞ্জাব এটি ছিল ঢাকায়। এরাই গণহত্যাটি চালিয়েছিল ২৫শে মার্চের রাত্রে। আর আমরা তখন ঢাকার অদূরে জয়দেবপুরে ছিলাম, ঘটনাটি অবলোকন করছিলাম। আমরা ১৯ তারিখেই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলাম। আমাদের সঙ্গে তখন একটা বৈরী ভাবাপন্ন ছিল, কিন্তু আমাদেরকে আক্রমণ করার শক্তিটি তখন তাদের ছিল না, যেহেতু আমরা একটি ফুল রেজিমেন্ট ছিলাম। এবং এটি নিয়ে নানা কাহিনী হয়েছে, এবং আলটিমেটলি আমরা অপেক্ষা করছিলাম বঙ্গবন্ধুর ডাকটির জন্য। ডাকটি মানে যুদ্ধের প্রস্তুতির ডাক, ৭ই মার্চ। আমি অবশ্য সেই সময়টিতে পাকিস্তান কোয়েটায় ছিলাম। আর যুদ্ধের ডাকটি উনি দিলেন ২৬শে মার্চ। এই সময়টিতে আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং অত্যন্ত ধীর এবং মেধাসম্পন্ন কার্যক্রম করতে হয়েছে, তা নাহলে আমরা আক্রান্ত হতাম। এই সময় তৎকালীন আমাদের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মেজর সফিউল্লাহ, উনি এটিকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং এই সময়টির মাধ্যমে মুক্তিযুদ্ধের অনুভূতিটি তৈরি হয়ে গেছিল। মুক্তিযুদ্ধ করতে হবে বোঝা গিয়েছিল, মুক্তিযুদ্ধ শুরু করতে হবে দ্বিধাদ্বন্দ্ব ছিল। শুরুটি করা হলো উনি যখন ডিক্লারেশনটি দিলেন ২৫শে মার্চের রাত্রে। আমি ডিউটি অফিসার হিসাবে শুনলাম ঢাকার কামানের গর্জনটি জয়দেবপুরে বসে। যদিও ২২শে মার্চ আমি এসে পৌঁছেছি এবং যুদ্ধ শুরু করলাম। সেই সময় থেকে যুদ্ধ শুরু। সিদ্ধান্ত হলো আমরা যুদ্ধ শুরু করে দেব একটি রেজিমেন্ট হিসাবে, অর্থাৎ পাকিস্তান বাহিনীর নিয়মিত। বঙ্গবন্ধু বলেছিলেন যার যা আছে তাই নিয়ে। আমাদের কাছে কামান ছিল, আমাদের কাছে গোলাবারুদ ছিল, এবং সেই নিয়ে ঢাকা, তারপরে আপনার প্রথম ইস্ট বেঙ্গল যশোর এবং রংপুর এবং কুমিল্লা থেকে চতুর্থ বেঙ্গল এরা শুরু করে দিল। সেই মুক্তিযুদ্ধ শুরু হলো, সশস্ত্র বাহিনীর মুক্তিযুদ্ধ। আমাদের কাজ ছিল পাকিস্তান সেনাবাহিনীকে তার যে আশাটি ছিল বাংলাদেশে তার কর্তৃত্ব ফিরিয়ে নেওয়ার, সেই কর্তৃত্ব ফিরিয়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান। এটি ভূখণ্ড দখলের মাধ্যমে যতদিন পারা যায়, আর প্ররোচনা এবং মুক্তিযুদ্ধ পরিচালনার মাধ্যমে, এটি ছিল আমাদের টার্গেট। আমরা দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ঢাকা থেকে সরে গিয়ে আশুগঞ্জে একটি প্রতিরক্ষা অবস্থার সৃষ্টি করেছিলাম, আর সিলেটে একটি প্রতিরক্ষা অবস্থার সৃষ্টি করেছিলাম। এই ১৫০ কিলোমিটার এই বিস্তৃত অঞ্চলটি আমরা দখলে রেখেছিলাম জুন মাসের ২৩ তারিখ পর্যন্ত। এখানে আমাদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর
অনেক সংঘর্ষ হয়েছে, সম্মুখ যুদ্ধ হয়েছে, অনেক হতাহত হয়েছে, আমাদেরও হয়েছে, এবং আমরা যুদ্ধ চালিয়ে 23শে জুন আমরা ভারতে আমরা প্রবেশ করি এবং গেরিলা যুদ্ধের দ্বিতীয় যে অবস্থানটি সেটি শুরু হয়। সেই ছিল মুক্তিযুদ্ধ, সেই ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটি প্রাপ্তি। আমার যদি বলেন যে কোন সময়টি অনুভূতি, সেটি হলো আবার ঠিক ওই যে রাস্তা দিয়ে আমরা পিছু হটে গিয়েছিলাম সেই রাস্তাতে দিয়ে আবার 9 মাস পরে মিত্রবাহিনীর সাথে কাঁধ মিলিয়ে 311 ব্রিগেড আমাদের মিত্রবাহিনীর আর আমার এস ফোর্সের 2nd ইস্ট বেঙ্গল এবং 11 বেঙ্গল জেনারেল সফিউল্লাহ সাহেবের নেতৃত্বে আমরা ঠিক ওই একই রাস্তা দিয়ে আশুগঞ্জ হয়ে, ভৈরব হয়ে, নরসিংদী হয়ে, ডেমরায় এসে আমি পৌঁছি 13ই ডিসেম্বর 1971 সাল। অনেকদিন ঢাকা, অনেকদিন কোনো শহর দেখিনি, গ্রাম দেখেছি, গাছ দেখেছি, কাদা দেখেছি, খড়ের পালা দেখেছি, কিন্তু শহরের চূড়া দেখিনি। সেই 9টি মাস পরে শহরের চূড়াটি দেখলাম, ডেমরায় বসে প্রতিরক্ষা অবস্থান নিলাম, ওই পাশে পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান, এই ছোট্ট নদীটি বয়ে চলছে। 13 ডিসেম্বর, তখন আমি কিন্তু জানতে পারিনি 16ই ডিসেম্বর মুক্ত হবে। আমি তৈরি হচ্ছিলাম ঢাকা শহরকে মুক্ত করার জন্য, যে রক্তক্ষয়ী 1 মাসের কমসে কম যুদ্ধ হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে, মৃত্যু হবে। আপনারা অনেক শহরের যুদ্ধ শুনেছেন, ছবি দেখেছেন, স্ট্যালিনগ্রাড, এটা ওটা, সেই রকম একটা যুদ্ধের জন্য তৈরি হচ্ছিলাম। 16 তারিখে যখন হঠাৎ করে সফিউল্লাহ সাহেব নদী ক্রস করার সময় বললেন যে মুর্শিদ, দে হ্যাভ সারেন্ডার্ড, জাস্ট রাশ টু দি পয়েন্ট, মানে নদী দিয়ে আমরা রেডি হচ্ছি, তুমি চলে যাও সামনে। তা আমি মনে করেছি এই সামনের শত্রুগুলো সারেন্ডার করেছে। তাই বললাম, স্যার দে হ্যাভ সারেন্ডার? নো, ঢাকা হ্যাজ সারেন্ডার, আই এম গোয়িং বলে উনি নদীটি ক্রস করে 4টা 40 মিনিটে এসে পৌঁছালেন এবং উনি সামনে ছিলেন সারেন্ডার সেরেমনিটি দেখতে। আমাদেরকে তখন বলে দিলেন চলে যাও ঢাকা শহরে। ইমাজিন, আমার মা বসে আছে 20 মাইল দূরে মোহাম্মদপুরে, আমি 9 মাস পরে দেখতে যাব, এটি প্রথম চিন্তা হলো। এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম আমার জীবনের। এখন একটু যদি বলেন, যেই স্বপ্নের বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন তার অনেকটাই হয়তো অর্জিত হয়েছে, একেবারে অর্জিত হয়নি সেটা বললে মিথ্যে বলা হবে, কিন্তু তারপরে তো অনেক স্বপ্ন রয়ে গেছে। জি, সেটা তো অবশ্যই আছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা তরুণরা যুদ্ধ করতাম, শুধু ভবিষ্যৎ কী হবে এই চিন্তা করতাম না, কিন্তু একটি আশা তো ভেতরে ছিলই যে যুদ্ধ হবে, আমরা জিতব, বঙ্গবন্ধু আসবেন, আমরা উনি নেতৃত্ব দেবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তার মধ্যে সবচেয়ে মজার বা অনুভূতির যে তাড়নাটি ছিল সেটি ছিল যে আমরা বিশ্বের বুকে দাঁড়িয়ে যাব। উনি বলেছিলেন বাঙালি জাতীয়তাবাদকে উনি বিশ্বের বুকে প্রথিত করবেন, এবং সেটি ছিল আমাদের বড় চিন্তা। কারণ আমরা তো নিগৃহীত ছিলাম, আমরা কিছুটা বঞ্চিত ছিলাম পাকিস্তানের সঙ্গে, সেই অনুভূতিটি আমাদেরকে বেশি তাড়িত করত। উনি বলেছিলেন বাঙালি জাতিকে উনি বিশ্বের বুকে নিয়ে যাবেন, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদকে উত্থান করাবেন। সেটি ছিল সবচেয়ে বড় আমাদের জন্য পাওনা। বাকি ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সম্পদের সুষ্ঠু বন্টন, এগুলো ছিল, কিন্তু ওইটা ছিল সবচেয়ে বেশি তাড়িতমূলক। এখন যদি বলেন আমরা কি করতে পেরেছি, 47 বছর পারি হয়ে গেছে, 20 বছর আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশটি ছিল না, এবং সেটিও তারাও চেষ্টা করেনি যে বাঙালিকে উত্থান করতে, এটিও বলা যাবে না, কিন্তু চেষ্টার পার্থক্য ছিল, চেতনার পার্থক্য ছিল, ফোকাসের পার্থক্য ছিল, যে কারণে আমরা উঠতে পারিনি। গত 15 বছরে এটি বিএনপি বা আওয়ামী লীগ বা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, আমরা যদি তুলনামূলকভাবে চিত্রটি দেখি, কয়েকটি সরকার গেছে, তাহলে এই 15 বছরের যে উত্থান সেটির সঙ্গে যদি বাকি 30 বছরের উত্থান দেখি, আমার মনে হয় যে কোনো মানুষ শুভবুদ্ধির নিউট্রাল চিন্তা করলে বলবে যে এই উত্থানটি অসম্ভব তাড়াতাড়ি হয়েছে, এবং এটির পরিণতিটি আমাদেরকে যেটি চেয়েছিলাম মুক্তিযুদ্ধের সময় সেটি হবে। এখনও হয়নি, এটি সত্য, কিন্তু হবে যদি আমরা চলমান রাখতে পারি এই অনুভূতিটিকে। ধন্যবাদ। আবার হয়তো আসবো আপনার কাছে। আব্দুল সালাম, আপনার কাছে যাচ্ছি। আমি ওই ছোট্ট করে আপনার একটা অভিজ্ঞতা 71-এ এবং তারপরে আপনার স্বপ্নের বাংলাদেশের কথা। জি, আপনাকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আজকে প্রথমেই মুক্তিযুদ্ধের শহীদ যারা আছেন তাদের স্মরণ করি, এবং আমার সাথে যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাই যারা ছিলেন, এখন পরবর্তী পর্যায়ে নেই, নর্মালি যাদের মৃত্যু ঘটেছে তাদেরকেও স্মরণ করি। আসলে মুক্তিযুদ্ধে সেই সময় বলতে গেলে 25শে মার্চ না, আমাদের স্বপ্নটা কিন্তু আরও আগে থেকেই, যেহেতু সেই সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, এবং যুদ্ধের কল্পনা, স্বপ্নটা সেই সময় ধারণ করতাম, এবং ধারণ করেই মুক্তিযুদ্ধের প্রিপারেশনটা সেই সময় মানসিকভাবে প্রস্তুতি আমরা ছিলাম যে মুক্তিযুদ্ধ করতে হবে, দেশটাকে স্বাধীন করতে হবে।
এবং সেটা 70-এর নির্বাচনের আগেই। স্বাভাবিকভাবেই পরবর্তী পর্যায়ে 70-এর নির্বাচনের পরে যখন যেটা ঘটলো, এটা মেন্টালি আমরা প্রিপেয়ার ছিলাম যেরকম হবে, পাকিস্তান এটা দিবে না, ছাড়বে না, এটা আগে থেকেই। কারণ মুক্তিযুদ্ধের 70-এর যখন নির্বাচন হয়, সেই নির্বাচনেই কিন্তু আমরা স্লোগান দিয়েছি মুক্তিযুদ্ধের পক্ষে, ভোটটাই আমরা চেয়েছি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, এবং তাই হয়েছে। যেটা পরবর্তীতে অর্থাৎ তারা ক্ষমতা দেয়নি বা আমাদের অধিকার দেয়নি, তাই পরবর্তী পর্যায়ে সেটা চূড়ান্ত পর্যায়ে যুদ্ধে আমাদেরকে যেতে হয়েছে। স্বপ্ন তো আসলে সে সময় স্মৃতি, প্রত্যেকটা দিনই স্মৃতি। সে সময় মাত্র স্কুল পাশ করি, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের পাশ করে নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র যখন আমি যুদ্ধে যাই, তখন দাড়ি মোচড় ঠিক সেই মতো উঠে নাই। তো সেই অবস্থায় সেই সময় 25শে মার্চের কালো রাত্রি যখন ঘটলো, সেদিন ইকবাল হল থেকে, তৎকালীন মানে ইসের হল থেকে আমরা আসলাম, এবং আসতে জানি যে আজকে একটা কিছু হবে, একটা ক্র্যাকডাউন হবে, সো আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং এই প্রস্তুতিটা আমরা আরও আগে থেকেই শুরু করেছিলাম। যেমন আমার মতিঝিল স্কুল, সেই স্কুলের ল্যাবরেটরি থেকে বম বানানোর জন্য যা যা রসদ সেগুলো সংগ্রহ করেছিলাম। এবং তারপরে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন হবে, সেই সিচুয়েশনে অন্তত জনগণের কাছে এই সংবাদগুলো পৌঁছাতে হবে। সেই কারণে আমার বয়েজ স্কুলের পাশে গার্লস স্কুল, সেখানকার সাইক্লোস্টাইল মেশিন সেটা চুরি করে নিয়ে এসেছিলাম, যে ওই সময় যাতে অন্তত পত্রিকার আকারে যে কোনো, কারণ ওই সময় তো অন্য এই ধরনের ছিল না, প্রিন্টিং বা আদার্স ফ্যাসিলিটি ছিল না, কিন্তু সেই সময় সাইক্লোস্টাইল মেশিন দিয়ে যতটুকু করা যেত। আমি শর্ট করেই বলতেছি। তারপরে মনে করেন যে 25শে মার্চের কালো রাত যখন আসলো, আমার বাসা ছিল ফকিরপুর, তার পাশেই হলো টিএনটি কলোনি, পিএনটি কলোনি। সেখানে বেশিরভাগ নন বেঙ্গলি লোকজন বসবাস করত। সেখানে একটা ছিল, যে কোনো সময় একটা কিছু হলে তারা কখন আক্রমণ করতে পারে বা কী হইতে পারে। এবং যখন 25শে মার্চে যখন রাজারবাগ পুলিশ লাইনের যখন তারা আক্রমণ করলে, পুলিশের ব্যারেক সব জ্বালিয়ে দিল, পাশাপাশি এদিকে নন বেঙ্গলি, এই পাশে আমরা, এমন একটা অবস্থা যে ওই শহরে পুলিশরা বিভিন্নভাবে আহত হয়ে তারা যখন রিট্রিট করতেছে, তখন অনেকেই আমাদের এদিক দিয়ে যাচ্ছে, তাদেরকে কীভাবে শেল্টার দেওয়া যায় সেগুলো করা। এবং তার পরবর্তী পর্যায়ে পরের দিন তো কারফিউ, সেদিন মনে পড়ে এখনও যে কোনোভাবে ঠিক আছে বের হওয়া যায় কিনা। আসলে দেখলাম যে একটু রাস্তায় আসার সাথে সাথে দেখলাম যে বুলেট, কোনোভাবেই মানে বের হওয়ারই কোনো সুযোগ নাই। অর্থাৎ যখন শুনলাম যে ইকবাল হল তারা জ্বালিয়ে দিয়েছে, জগন্নাথ হল তারা জ্বালিয়ে দিয়েছে, মধুর ক্যান্টিন ধ্বংস করেছে, শহীদ মিনার ধ্বংস করেছে, তখন ওই সময়টাই ছিল যে যাই দেখব। একটু যদি আপনার কাছে আমি আপনার 71-এর বিজয় দিবসের অনুভূতিটা, ওই সময় আপনি কোথায় ছিলেন? 71-এর তো তার আগে আমরা জানি যে আপনি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারও যদি একটা ছোট্ট কোনো ঘটনা। সেটা হলো যে আমি বিএলএফ এর সদস্য ছিলাম, এবং সেটা আমরা হাফলংয়ে আমি ট্রেনিং নিয়েছিলাম। এবং হেলাল ভাই যেটা বললেন যে 16ই ডিসেম্বরের আগে আমরা রূপসী, অর্থাৎ শীতলক্ষার ওই পারে আমরা, অর্থাৎ আমাদের এইগুলোই ছিল, ওই পাশে থাকতাম, ঢাকায় এসে ছোট ছোট অপারেশন করতাম, ওইখানেও যতটুকু হতো আমরা যুদ্ধ করতাম। আমাদের সেই সময় বিএলএফের দুইটা ভাগ ছিল, একটা হলো আমাদের খসরু, কামরুল আলম খসরু, যেটা পরে নায়ক হয়েছিলেন, ওনার একজনের, উনি ছিলেন আমাদের কমান্ডার, আমরা একসাথে ছিলাম। আর আরেক ভাগ ছিল মন্টু ভাই, যে মোস্তফা মহসিন মন্টু। এই দুইটা ভাগে ঢাকা শহর, ঢাকাটাকে ভাগ করা হয়েছিল। তা আমি ছিলাম খসরু ভাইয়ের সাথে। এবং সেখান থেকে যেটা বললেন যে ওই মুক্তিযুদ্ধের সময়, অর্থাৎ 16ই ডিসেম্বরের আগে আমরা ওইখানে ছিলাম। ওনারা যখন যুদ্ধের, অর্থাৎ ঢাকা অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছিলেন, আমরা জানি যে যদি না ছাড়ে একটা প্রলং, অর্থাৎ যে বেশ কিছুদিন হয়তো যুদ্ধ হবে, ক্ষতিগ্রস্ত হবে, তখন আমরা ঢাকা শহরে এসে লোকজন কীভাবে ঢাকা শহর খালি করে, সেই কাজটা আমরা করেছিলাম, যে তোমরা খালি করেন, নাহলে কিন্তু একটা ক্যাজুয়ালিটি বাড়বে। তারপর আবার ফিরে যে যথারীতি আমার ট্রুপের সাথে এসে আবার চেষ্টা করেছি যে আবার ভিতরে চলে আসার জন্য। এটা হলো 16ই ডিসেম্বরের। আর এর আগে তো মুক্তিযুদ্ধে যেটা বললাম যে আমি হাফলংয়ে সেখানে ট্রেনিং নিয়েছি, সেখান থেকে আবার এসে তারপরে আমাদের
অংশগ্রহণ একটু যদি এখন আপনার স্বপ্নের বাংলাদেশের কথা শুনি। স্বপ্নের বাংলাদেশ বলতে গেলে তো আসলে যে স্বপ্ন নিয়ে, ওই যে বললাম যে নটরডেম কলেজের ছাত্র ছিলাম, সেই সময় স্বপ্ন ছিল যে দেশ স্বাধীন হবে, আমার দেশ আমরাই চালাবো, এখানে আর ওই পল্টন ময়দান আর জনসভার দরকার হবে না। ওই বয়সে যেটা চিন্তা করতাম যে ঢাকার রাজপথে আর মিছিল হবে না, মিছিলে গুলিও হবে না, রক্তপাত হবে না। কিন্তু স্বাভাবিকভাবে আমরা তো যুদ্ধ করলাম, যুদ্ধ শেষ করে বঙ্গবন্ধুর হাতে অস্ত্র জমাও দিলাম ঢাকা স্টেডিয়ামে, উনি আমাদের থেকে অস্ত্র জমা নিলেন। কিন্তু জমা নেওয়ার পরেও দেখলাম যে সত্যিকার অর্থে যে কারণে দেশটা স্বাধীন করলাম, যে স্বপ্ন, যে চিন্তা চেতনা নিয়ে, সেখানে আসলে সেই পরিবর্তনটা সেভাবে হলো না। এবং এখনও সেই যে গণতন্ত্রের জন্য সে সময় প্রাথমিকভাবে পাকিস্তান তো আমাদের গণতান্ত্রিক অধিকার দেয়নি বলেই প্রথম আমরা আন্দোলন শুরু করলাম, স্বাধিকার আমার দেয়নি বলেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। 70-এর নির্বাচনের ভোটে তো তারা আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দিল না। তো স্বাভাবিকভাবে সেই সময় ওনারা যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, ওইভাবে তারপর ওনারাও যোগদান করলেন, আর আমরাও পলিটিক্যালি সেই যুদ্ধে অংশগ্রহণ করলাম। অর্থাৎ যে গণতন্ত্রের জন্য, যে মানুষের মৌলিক অধিকারের জন্য সেই সময় আমাদের সেই স্বপ্নটা ছিল, আজকে 47 বছর পরে এসেও কিন্তু সেই একই গণতন্ত্রের জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে। ধন্যবাদ, আবার তো আসবো। আমি হারুন হাবিব আপনার কাছে যাচ্ছি যে আপনি একজন লেখক এবং মুক্তিযুদ্ধের সময় আপনি তো বিভিন্ন রকমের কাজ করেছেন, তো আপনার একটু অভিজ্ঞতা জানতে চাই এবং আপনার স্বপ্নের বাংলাদেশের কথা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে 47 বছর পর আমরা যখন আমাদের স্বাধীনতার বিজয়ের 47 বছর উদযাপন করছি, তখন এত বছর কয়েক যুগ আগের স্মৃতি বলতে যখন বলেন ভালো লাগে। আমার যেটা বলবার সেটা এরকমই বলতে পারি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ব্যাপারটি কেবল একটা সামরিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল একটা গণসম্পৃক্ততার যুদ্ধ। সেখানে জেনারেল হেলাল মুর্শেদ যেমন সেনাবাহিনী থেকে এসছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শেষ পর্বের ছাত্র, আমরা যেমন গেছি, সালাম সাহেব তার ছাত্র ব্যাকগ্রাউন্ড থেকে গেছেন। এই যে সাধারণ মানুষের সম্পৃক্ততায় একটা ব্যাপক গণযুদ্ধ, এবং নিঃসন্দেহে যার যে ডাকটা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার যুদ্ধক্ষেত্রটা ছিল 11 নম্বর সেক্টর, যেটা বলে এটা বৃহত্তর ময়মনসিংহ, কিছুটা রংপুরের একটা অংশ নিয়ে, তৎকালীন রংপুরের কুড়িগ্রাম এসব নিয়ে। তো আমার যুদ্ধে দুটো কাজ করারই সুযোগ ঘটে। একটি তো আমি একজন খুবই সাধারণ গেরিলা যোদ্ধা ছিলাম, দ্বিতীয়ত আমি স্বাধীন বাংলা বেতার এবং জয় বাংলা পত্রিকার যুদ্ধ সংবাদদাতার কাজটা করেছি। এটা আমার একটা ব্যক্তিগত ইচ্ছা থেকেই হয়েছে। এবং আমার আরেকটি আমার ভালো লাগে এত বছর পরে ভাবতে, আমি কোনো পেশাদারি ফটোগ্রাফার ছিলাম না, কিন্তু যুদ্ধে আমার যে সেনাপতি ছিলেন 11 নম্বর সেক্টরে তাহের, মেজর তাহের, তিনি একটা খুব আধুনিক ক্যামেরা নিয়ে এসেছিলেন। এবং উনি যখন শুনলেন যে আমি জয় বাংলা এবং যুদ্ধ সংবাদে, উনি ক্যামেরাটা আমাকে দিয়ে দিলেন। যখনই যে কোনো আমি অপারেশনে গেছি, যে কোনো জায়গায় গেছি, ওই ছবি তুলে রেখেছি। এটা আমার একেবারে নেহাতি ইচ্ছে থেকে, এবং সে ছবিগুলো এখন কথা বলে, মানে মনে হয় যে না, ওই কাজটা করে তো ভালোই করেছে। আরেকটা মনে হয়েছে যে আমরা যখন যাচ্ছি তখন হয়তো 5-10 জন করে ছোট একটা অপারেশনে যাচ্ছি, বন্ধুরা সব তো বন্ধু হয়ে গেছে, অপরিচিতরাও বন্ধু হয়ে গেছে। তারা বলতে, আপনি একটা কাজ করেন না, একটা ছবি তুলে রাখেন না, আর ফিরে আসি কিনা। এই ব্যাপারগুলো থেকে ঘটেছে। আমার স্মৃতি মুক্তিযুদ্ধের একজন নগণ্য মানুষ হিসেবে তো অনেকেই আছে, প্রতিটা মুহূর্ত মুক্তিযুদ্ধের এক একটা স্মৃতি। তবে আমি যে কথাটাতে বলি, আমার স্মৃতির অংশটাকে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, বা কলম বা অন্য কিছু নিয়ে বা সংগঠন করে, তারাই শুধু নয়, এই বাংলাদেশের অগণিত মানুষ গ্রামগঞ্জের মুক্তিযুদ্ধের এতটাই সমর্থক ছিল যে তাদেরকে মুক্তিযোদ্ধা না বলে কিন্তু কোনো উপায় নেই। মানে একটি ঘটনা বলেই আমার এই অংশটুকু শেষ করছি।
আমরা ইসলামপুর দেওয়ানগঞ্জ এলাকায় একটা বড় ব্রিজ আছে, রেলপথের ব্রিজ। এই ব্রিজটা ওড়ানোর দায়িত্ব আমার গ্রুপটার উপর পড়েছে। আমরা এসছি আমাদের এক্সপ্লোসিভ নিয়ে, যা যন্ত্রপাতি নিয়ে এসছি, নদী পার হব। নদী তার মধ্যে বাহাদুরাবাদের সাথে ওরা রসদ, পাকিস্তানিরা জামালপুর ময়মনসিংহে যাতায়াত করে। কিন্তু এইটা যদি উড়াই দিতে পারি তাহলে পাকিস্তানি ওই ট্রেন যাবে না এবং আর এই হবে না। তো আমরা এখানে এলাম, নদী ব্রহ্মপুত্র আমরা পার হওয়ার চেষ্টা করছি, পারছি না, যে কোনো নৌকা নেই। রাজাকাররা আগে থেকেই বা পাকিস্তানিরা নদীর ওপারে নিয়ে চলে গেছে। তো আমরা কি করব, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগে তো দিনে পার হতে পারবো না আমরা। তখন অনেক স্থানীয় লোকজন আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অস্ত্র টস্ত্র সব দেখে এরা, আমরা যে ওদের মানুষ, ওরা যে আমাদের গ্রহণ করেছে, সেই আকুতি, সেই ভালোবাসা না দেখলে বোঝা যায় না। তো রাতে কি করব আমরা, রাতে ওরা নৌকা জোগাড় করবে বলল। তারপর নৌকা জোগাড় করলো, আমাদেরকে নিয়ে যাতে করে প্রকাশ্যে না থাকি বাড়িতে তুললো। একেবারে নিঃস্ব গরিব, কয়েকটা গরু আছে, সাধারণ আছে। রাত্রে কারো কারো বাড়ির থেকে চাউল, কিছু দুধ, একটা দুটো মুরগি, ডিম তারা নিয়ে এলো, রান্না করলো। করার পরে আমরা খাবো। আমরা চারদিকে সেন্ট্রি বসিয়েছিলাম যাতে কেউ যেন খোঁজ না পায়, যেন কেউ আসলে। এই রাত কটা হবে, 9টা 10টার দিকে হবে। আমরা আমাদের কাছে খবর এলো যেন পাকিস্তানিরা বাহাদুরাবাদ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ হয়ে এদিকে নদী পার হচ্ছে। মানে খবর চলে গেছে, আমরা খেতে পারিনি। আমরা সেখান থেকে তো ছুটে অনেক মাইল দূরে আরেকটি এলাকায় চলে গেলাম। সেবারে আমরা সেই অপারেশনটা সফল করতে পারিনি, কিন্তু তার পরের দিন আবার গেছি আমরা। অপারেশন হয়েছে, বড় ঘটনা ঘটেছে, পাকিস্তানিদের বেশ কিছু লোক মারা গেছে। কিন্তু তখন শুনলাম, যখন ফিরে আসি, ওই গ্রামটাতে উপর দিয়ে আগুন উঠছে, ধোঁয়া, প্রচুর ধোঁয়া, বেশ দূরের থেকে দেখা যাচ্ছে। এবং পরে জেনেছি যে ওই গ্রামের এসে ঘেরাও করেছিল আমাদের আশ্রয় দেওয়ার অপরাধে, এবং তাদের অসংখ্য লোককে তারা হত্যা করেছে। পুরো অন্তত 10-15টা বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে, কয়েকটা মেয়েকে নিয়ে চলে গেছে। আমার খুব আক্ষেপ লাগে যে আমি বা আমরা কেউ কেউ ওই বাড়িতে গেছি, কেমন আছে তারা। এই যে ব্যাপারগুলো, যে একটা মানুষের ব্যাপক সম্পৃক্ততায় এই যে যুদ্ধটা হয়েছিল, আমি সেই যুদ্ধের একটা সামান্য অংশ, ভালো লাগে ভাবতে আমার। স্বপ্নের বাংলাদেশের কথা তাহলে একটা বিষয় নিশ্চিত যে কেউ না কেউ যে খবরটা দিয়েছিল, অর্থাৎ সকলে আমাদের পক্ষে ছিল না, এটাও বলতে হবে। হ্যাঁ, স্বপ্ন, অনেক কষ্ট করে যুদ্ধ করতে হয়েছে। মুক্তিযুদ্ধের একটা তো ব্যাপার, মুক্তিযুদ্ধটাই একটা স্বপ্ন। এবং এই স্বপ্নের মধ্য দিয়ে পাকিস্তানের 23 বছরের যে স্বৈর শাসন, যে অন্যায় অবিচার, বাঙালি বৃহত্তর জনগোষ্ঠীর উপর যে অবিচার তারা চালাইছিল, তার বিরুদ্ধে, এবং যার মন্ত্রণা, যার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশের যে একটা স্বাভাবিক ইতিহাসের যাত্রাপথ, সেটা কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র 1975 সালে ধ্বংস করে দেয় এক অর্থে। এবং তারা যে আঘাতটা করে, সেই আঘাতের মধ্য দিয়ে বঙ্গবন্ধু চলে যান, তার পরিবারের প্রায় সকলেই চলে যান। তারপর থেকে বাংলাদেশের যে 21টি বছর 22টি বছর, এটা ছিল একটা, আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, ইতিহাসের জায়গা থেকে বলছি, এটা ছিল একটা অন্ধকার। আবারও যেন মনে হলো যে পাকিস্তানি প্রেতাত্মাকে একটা মুক্তিযুদ্ধের রক্তপাত, এত ত্যাগ এর মধ্য দিয়ে আমরা বিসর্জন দিয়েছি, উৎখাত করেছি, সেটি আবার ফিরে এলো। এবং আমরা কি দেখলাম এই সময়টাতে? আমরা যদি স্বপ্নের কথা বলি, একজন মুক্তিযোদ্ধা সে অর্থে মুক্তিযোদ্ধা বলে পরিচিত হতে পারতো না। যে লোকটি না হলে বাংলাদেশের জন্মের কথা আমরা ভাবতে পারি না। রাষ্ট্রীয় টেলিভিশন এবং বেতারে সেই লোকটির নাম উচ্চারণ করা হতো না। অর্থাৎ খুবই কদর্যভাবে, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ বিরোধী যে ব্যাপারগুলো, এগুলো পুনর্বাসন করা হলো। এবং আরও কি হলো, যারা মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতাকারী, যারা নেতৃবৃন্দ, যারা দেশে পালিয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাদেরকে আবার আনা হলো, পুনর্বাসিত করা হলো। এবং আমরা যদি দেখি 1979-এর যে পার্লামেন্ট, সে পার্লামেন্টে যে দলটি এলেন, তাদের যারা নমিনেশন কাদেরকে দিলেন, আমরা যদি একটু করি, 300-র মধ্যে 250 জন নমিনেশন দেওয়া হলো সেই ব্যক্তি যারা মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে বিরোধিতা করেছিল। তো এই যে একটা ছন্দপতন, 79, এই যে একটা ছন্দপতন ঘটলো, এই ছন্দপতনের মধ্য দিয়ে দেশটা এগোতে থাকলো। এবং আমরা মনে হলো যে এদেশে কখনো মুক্তিযুদ্ধ হয়েছে, এটা তো ভাববার কোনো হয়নি।
তারপর এখন আমি জেনারেল হায়ার মোশাররফের সাথে একমত পোষণ করি যে বাংলাদেশ তো আছে, অনেক ভুল আছে, ভ্রান্তি আছে, হয়তো অনেকের প্রতি অবিচার আছে, কিন্তু বাংলাদেশটা আছে। কাজে এক ধরনের তৃপ্তি তো আমাদের আসেই। তবে না, এটা আমি স্বীকার করি, শুধু এই আমাদের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের স্বপ্ন, এটাকে এগিয়ে নিতে হলে আরো আরো অনেক কিছু করতে হবে। জি, আমি জেনারেল মোর্শেদ আপনার কাছে আবার আসবো যে একটু যদি এখনকার বাংলাদেশে আসি, আগামীতে নির্বাচনও আছে, আমরা কেমন একটা পার্লামেন্ট দেখতে চাই, আপনি কি মনে করেন? মুক্তিযুদ্ধের সময়কার যে চারটি আমাদের যে চেতনা ছিল, একটি তো বলেছি, তরুণ হিসাবে আমার ইচ্ছা ছিল বাঙালি জাতি উত্থান হবে পৃথিবীতে, এবং সেটি সবচেয়ে বড়। সেটি হয়েছে কিনা সেটিও আমরা আলোচনা করেছি কিছুটা বা করব। আর আরেকটি ছিল ডেমোক্রেসি বা গণতন্ত্র, আরেকটি ছিল সম্পদের সুষ্ঠু ব্যবহার, এবং আরেকটি ছিল ধর্মনিরপেক্ষতা। বাকিগুলো নাই বলে, এখন যেহেতু সামনে নির্বাচন, এটি নিয়েই আলোচনা বোধহয় রিলেভেন্ট হবে। নির্বাচন আমাদেরকে বুঝতে হবে যে একটি রেভলিউশনের মাধ্যমে, একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটি অস্বাভাবিক একটি কার্যক্রমের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম শেষ করে আমরা একটি নতুন দেশ পেয়েছিলাম। সেটিকে উঠে সেই অবস্থা থেকে একটি বিপ্লবের মাধ্যমে যেটি দেশটি আসলো, সেটি থেকে এটিকে উত্তরণ, গণতন্ত্রে উত্তরণ করার যে প্রক্রিয়াটি, সেটি খুব কঠিন হয়। আমরা ইতিহাসের দিকে যদি তাকিয়ে দেখি, ভিয়েতনাম দেখেন, ইউগোস্লাভিয়া দেখেন, আলজেরিয়া দেখেন, কোথাও কিন্তু গণতন্ত্রের দিকে ধাবিত হয়নি প্রথম দিকে। এটি এক ধরনের একটি সরকারের ওই যুদ্ধের চেতনার সরকারের মাধ্যমেই দেশটিকে এগিয়ে নিয়েছে। ইউগোস্লাভিয়া যদি দেখেন বা অন্যান্য যে কোনো জায়গাতেই যদি দেখেন, এখানেই একটি ব্যতিক্রম ছিল। বঙ্গবন্ধু 1973 সালে প্রথমেই, যেহেতু উনি গণতন্ত্রের মানুষ এবং গণতন্ত্র দিয়েই উনি এসেছেন, এবং নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়ার পরে উনি অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, ওনার মাথা থেকে এটি বের হয়নি। অনেকে ওনাকে প্রথম দিকেই বলেছিল যে, এমনকি ইউগোস্লাভিয়ার প্রেসিডেন্ট সাহেব যখন এখানে ট্যাঙ্ক পাঠিয়েছিল, ট্যাঙ্কগুলো যখন উনি দিলেন, আমি ওই একটি সম্পৃক্ত ছিলাম কিছুটা, জেনারেল সাহেবরা বলছিলেন যে তোমাদের এখানে কি হচ্ছে এখন, নির্বাচন হবে শুনেছি। আমরা বলছি হ্যাঁ, নির্বাচন তো হবেই। বলে যে নির্বাচন কিভাবে হবে, ইউ শুড নট, ইউ শুড গো অন ফর অ্যাটলিস্ট 20 years, এরকম কথা বলছিল। আমরা বলছিলাম না, আমাদের বিষয়টি ভিন্ন, আমরা নির্বাচন করব। বঙ্গবন্ধু নির্বাচন দিয়ে 73 সালের নির্বাচনটি দিলেন। নির্বাচন দিয়ে এত বড় একটা যুদ্ধের পরে নির্বাচন দিয়ে দেশকে চালাবেন, এটি ওনার উদারতা বা গণতন্ত্রের প্রতি ওনার একটা যে অনুভূতি, সেটি দিয়ে উনি শুরু করলেন। পরবর্তীতে অবস্থার কারণে, অস্ত্রের কারণে, অবস্থার কারণে, ষড়যন্ত্রের কারণে, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ, বা কিছুটা অভাবের কারণেও হয়তোবা উনি তখন সেই পথেই ধাবিত হচ্ছিলেন যেটি একটি রেভলিউশনের পরে হয়, সেটিও বৈধ। হ্যাঁ, কার্যক্রমের মধ্যে দিয়ে হয়তো সেটি কোথায় যেয়ে পৌঁছাতো আমরা জানি না। আমরা মনে করি হয়তোবা এটি ভালোতেই পৌঁছাতো, হয়তোবা আবার গণতন্ত্রে উনি ফিরে আসতেন, হয়তোবা এটিই ছিল ওনার ইচ্ছা। যাই হোক, সেটি প্রতিফলিত হয়নি। কিন্তু গণতন্ত্রের প্রতি যে ওনার অনুভূতি ছিল, সেটি যে উনি চালাতে চাচ্ছিলেন, সেটি প্রমাণ করে 73 সালের নির্বাচনের মাধ্যমে। কার্যক্রম চালাতে যেয়ে যদি আপনি পিছিয়ে যান কোনো কাজে, সেটিকে আপনার অন্তরের অনুভূতি বলা যাবে না, সেটি কার্যের অংশ, কিন্তু অনুভূতিটি ছিল গণতন্ত্র। আজকে আমরা সেই জায়গাতে এসেছি। একটু হিসাব করে দেখেন, প্রথম প্রেসিডেন্ট মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে, দ্বিতীয় প্রেসিডেন্ট হত্যা হয়েছে, তৃতীয় প্রেসিডেন্ট জেলে থেকেছে, চতুর্থ বর্তমান প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী বেগম জিয়া জেলে আছে, বেঁচে আছে, তো জীবন তো এগিয়েছে। আমরা সভ্য হয়েছি অনেক, হত্যা করিনি, হত্যা করতে হয়নি, রক্ত প্রবাহিত হয়নি। এটি গণতন্ত্রের ধাপে ধাপে আমরা এগিয়ে এসেছি, এবং আমি মনে করি এটি এগিয়ে যাবে। আজকের যে অবস্থান, গত নির্বাচন, তার আগের নির্বাচন, বর্তমানের নির্বাচন, জননেত্রী শেখ হাসিনা প্রথম সেই নির্বাচনে উনি বলেছিলেন বিএনপিকে 4টি মন্ত্রণালয় দেবেন, উনি বলেছিলেন যা চান তাই দেবেন। এটি উদারতা, এবং এটি হয়তোবা ভুলও করেছিলেন উনি, কারণ তার আগের বার উনি যখন উদারতা দেখিয়ে নিউট্রাল সরকার বা ওই যে লতিফুর রহমানের সরকারকে দিলেন, উনি প্রথমে সেই পুরো বিষয়টিকে উলট করে দিয়ে জনগণকে দাঁড় করালেন সরকারের বিরুদ্ধে। এটিকে নিউট্রাল বলে না। নিউট্রালিটি একটি নিয়মের মাধ্যমে চলে, এবং সেটি এখন প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, উনি নির্বাচন চান এবং পার্টিসিপেটরি চাচ্ছেন, কিন্তু তাই বলে উনি সকল ওনার যে প্রতিষ্ঠান এবং ওনার যে
জনগণের প্রতি ওনার যে আস্থাটি সেটিকেও ভেঙে দেবেন, এটি আমার মনে হয় আশা করাটা উচিত নয়, এবং সেটিকেই বলে লেভেল প্লেইং ফিল্ড। হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ড আস্তে আস্তে আসবে, এবং আমরা আশা করছি যে বাই দ্য টাইম ইলেকশন আসে লেভেল প্লেইং ফিল্ড ওনারা যুদ্ধ করে নিয়ে নেবেন। আমরাও চাই এটি ওনারা করুক, আমরা চাই ওনারা নির্বাচনে আসুক, আমরা চাই যে আমরা একজন, আমি তো আর কোনো নির্বাচন করছি না, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওনার অনুভূতির দিকে তালিয়ে বলছি, ওনারা নির্বাচনে থাকবেন বলেছেন, অত্যন্ত আনন্দিত হয়েছি। নির্বাচন হবে, ওনারা এগিয়ে যাবে, তারপরে দেখা যাবে পরবর্তী কি হয়। কারণ আস্তে আস্তেই আমরা গণতন্ত্রে যেতে, গণতন্ত্র কোনোদিন একদিনে হতে পারে না, এবং সেটির যে আজকের যে অবস্থান এটি আগের চেয়ে যে 100 গুণ ভালো, এটি আমার মনে হয় কেউই অস্বীকার করবে না। ধন্যবাদ। এটি আমাদের সময় খুবই কম। আব্দুল সালাম, আপনার কাছে আসবো। আমি সময়ের স্বল্পতার কারণে খুব বেশি আলাপ করতে পারবো। একটা কথা শুধু বলবো, এই যে আপনারা নির্বাচনে, আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও, সেই হিসেবেই বলছি, জামায়াত একটা যুদ্ধাপরাধী দল, আমরা জানি, কোর্টই বিভিন্নভাবে সময় এই মন্তব্য করেছে। সে জামায়াতকে নিয়ে আপনাদের ধানের শীষ প্রতীক জামায়াতকে দিয়ে, এবং অনেক যুদ্ধাপরাধী দের সন্তান নমিনেশন পেয়েছে আমরা জানি জামায়াতের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে। আপনার অনুভূতিটা এই জায়গায় কেমন, যে এখনও আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে সেই জামায়াতকে নিয়ে নির্বাচন করতে হচ্ছে? আসলে বলছেন সময় কম, কিন্তু আমার দুই পাশে দুইজন যে বিষয়টা ক্যানভাসটা ওপেন করলেন, সেই ব্যাপারে যদি কিছু না বলি তাহলে তো আবার ঠিক হবে না। একটা হলো যে স্বাভাবিকভাবে ওনারা কেউ আওয়ামী লীগও করেন না, বিএনপিও করেন না, কিন্তু এখানে বিষয়টা হলো যে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিষয়টা আমরা যখন একটা দলীয় থুলিতে নিয়ে যাই তখনই কিন্তু প্রবলেম হয়ে যায়। কারণ এটা কারো দলের ব্যাপার না, মুক্তিযুদ্ধটা সারা জাতির ব্যাপার। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে একটা মুক্তিযোদ্ধা হিসেবে স্বাভাবিকভাবে আমরাও স্বপ্ন দেখেছিলাম, কিন্তু যুদ্ধের পরে অস্ত্র জমা দেওয়ার পরে বলা হলো যে দায়িত্ব শেষ, চলে যান। কিন্তু পরবর্তী পর্যায়ে সেই দায়িত্ব অনুযায়ী তো দেশটা চলে নাই, এবং চলে নাই বলেই কিন্তু সেখানে সমস্যাটা হয়েছে। আর এখানে অবশ্যই বঙ্গবন্ধুর সবার উপরে, কিন্তু তারপরেও তো কেউ আছে। দ্বিতীয়টাকে যদি আমি স্বীকার না করি, তৃতীয়টাকে যদি স্বীকার না করি, তখন অটোমেটিক্যালি এটা কিন্তু আমি যেটা বলি সবসময় যে বঙ্গবন্ধুর না এটা হলে তাহলে কিন্তু এটা ঠিক হলো না আলোচনাটা। তাহলে আমি আলোচনাটা টোটালটা বাদ দিয়ে দিতে না, ওনারা যে বিষয়গুলো বলছেন, কারণ এটা জিয়া রহমানের নাম আসবে, স্বাধীনতার প্রশ্ন যদি আসে, এটা সিরাজ আলম খানের নাম আসবে, এখানে মেজর জলি সহ আরো যারা সেক্টর কমান্ডার ছিলেন, সেইভাবে কি আজকে তাদের সবকিছু নামের মধ্যেও বিশেষই তো আছে। আজকে আসো আব্দুর রবের নাম আর আরেকজন ছাত্রনেতার নাম তো এক হবে না। আজকে স্বাভাবিকভাবে স্বাধীনতার পরে তাজউদ্দিন সাহেবকে কেন সরানো হলো, কেন সেই সময় তাজউদ্দিনের সাথে মোস্তাককে সেখানে নিয়ে আসা হলো, এই যে বিষয়গুলো, কাজে অন্যের উপরে দোষ দিয়ে সেটা লাভ নাই। স্বাধীনতার পরে যেভাবে স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের সেই স্বাধীনতার শক্তিটাকে কাজে লাগানো উচিত ছিল দেশ গড়ার জন্য, সেই সময় কিন্তু আমরা সেটাকে সরাই দিছি বলেই আজকে সেই সমস্যাটা হয়েছে। তাই কাজে এইখানে উমুকের দোষ বা ওইটা হয়েছে এইটা বলে আসলে পার পাওয়া যাবে না। আর মুক্তিযুদ্ধের পক্ষে হিসাবে এটা কোনোভাবেই বলা যাবে না যে বিএনপি মুক্তিযুদ্ধের অনেক কাজ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিএনপি করছেন। আজকে অনেক মুক্তিযোদ্ধা সংসদে উনি চেয়ারম্যান, উনি অবশ্যই উনি আমারও চেয়ারম্যান। কাজে উনি টোটাল ইতিহাসটা আনবেন যে কেউ কম করছে, কেউ বেশি করছে, কিন্তু কেউ করে নাই, আর শুধু একজনই করছে, এটা তো কোনোভাবে ঠিক হবে না। এই কথা বোধহয় কেউই বলে না, সেটাই আমি বলছি, আমি চাই আর তুলনামূলক সেটা তুলনামূলক করতে গেলে অনেক কিছু। আমি শুধু একটা কথাই বলবো যে অনেক কিছুই বিএনপি করেছে, আওয়ামী লীগ অনেক খারাপ কাজও করেছে, সেই জন্যই বিএনপি আজকে জামায়াতের সাথে জোট করে নির্বাচন করছে। জামাতের সাথে আওয়ামী লীগও করছে, বিএনপির বিরুদ্ধে এর আগের আন্দোলনটা তখন জামাত জাতীয় পার্টিকে সাথে নিয়ে বিএনপিকে উৎখাত করার জন্য তারা আন্দোলন করছে। আমাদের শেষ করতে হচ্ছে, আপনাদের সবচেয়ে আমি একটা কথা বলতে চাই, একটা মুক্তিযোদ্ধা হিসাবে যে কোনোভাবেই যারা আমার মায়ের বা যারা আমার বোনের অত্যাচারের সাথে বা বানহানির সাথে জড়িত, অর্থাৎ যুদ্ধ অপরাধী বলতে যেটা যুদ্ধ, একজন মুক্তিযোদ্ধা হিসাবে অবশ্যই আমি যুদ্ধ অপরাধী শাস্তি চাই, কিন্তু এটা কোনোভাবেই রাজনৈতিক কারণে ম্যানিপুলেট করা ঠিক হবে না। আপনার কাছে আর আসতে পারলাম না সময় স্বল্পতার কারণে। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি আমাদের বিজয়ের চেতনায় আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামীতে কোনো ভুল সিদ্ধান্ত নেব না। আপনাদের অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।